সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি অনেক আপনাদের সাথে। শুরু হয়ে গেল ভূতের গল্পের নতুন এক এপিসোড। তো এখন আমি দেরি করব না, তো আমি বরাবরের মতো গেস্টদের কাছে চলে যাব। তো যাওয়ার আগে আমি বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি আপনারা ইমেলে কোনো ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই ইমেলে আপনারা ভিডিও স্ক্রিনে সেই ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা ইমেলের ঘটনা পাঠাতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইমন। আজকে আমি যে ঘটনা শেয়ার করব সেটা আমার আব্বুর সাথে ঘটে গেছে। তো আমার আব্বুর যখন 20-21 বছর ছিল ওই সময়কার ঘটনা। তো আমাদের দাদু বাড়িটা ছিল পুরনো এক হিন্দু বাড়ি। আমার দাদা সেই ব্রাহ্মণদের কাছ থেকে বাড়িটা কিনছিল। তো পুরনো একটা বিল্ডিং ছিল বাড়িতে। তো ওই সময়ে আমার আব্বু, দাদা, দাদি আর ফুপু থাকতো। তো আমাদের বাড়ির পিছনে একটা পুরনো একটা খাল ছিল। তো ছোটোবেলা থেকে আমার আব্বু অনেক সাহসী ছিল, তেমন কোনো ডর ভয় তার মধ্যে ছিল না। তো একবার হয়েছে যে আমার আব্বু এবং আমার আম্মু আর ছোটো ফুপি এরা তিনজন মিলে ঢাকাতে বেড়াইতে গেছিলো বা কোনো একটা কাজে গেছিলো। তো আমার আব্বু হয়েছে যে ওই বাসায় একাই ছিল। তো আমার দাদা আর দাদি তারা ঢাকাতে বেড়াতে যখন যায়, তো তাদের আসতে প্রায় 15-20 দিনের মতো সময় লাগছে। তো আমার দাদা তারা ঢাকাতে যাওয়ার পরে ওই আমাদের বাড়ির পিছনে যে একটা খাল ছিল। তো বলে রাখা ভালো, আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না, যেহেতু এটা হিন্দু বাড়ি ছিল। চারপাশটা অনেক বড়, পুরোটাই আমাদের ছিল। তো আশেপাশে কারো বাড়ি ছিল না, অনেকটা নির্জন এরিয়ার মতো, অনেক গাছপালা ঘেরা। তো বাড়ির পিছনে যে একটা খাল ছিল, তো আমার দাদা যাওয়ার পরে 2 দিন পরে ঠিক ওইখানে একটা লাশ পাওয়া যায় সেই খালের পাড়ে। তো পুলিশ আসে ওটা তদন্ত করে, কার লাশ কি ওটা কোনো পরিচয় পাওয়া যায় না। তো যাই হোক, আমার দাদা দাদি ঢাকা যাওয়ার 3 দিন পরে তো আমার আব্বু ওই বাড়িতে একাই ছিল। ওই দিন আমাবস্যার রাত ছিল, অনেক অন্ধকার বাইরে। তো হঠাৎ করে হয়েছে কি যে তখন 8টা-9টা বাজে। তো উনি ঘরের মধ্যে একাই ছিল, খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিল। তো বাইরে থেকে হঠাৎ করে অনেক জোরে জোরে শব্দ হইতেছিল, দরজা নক করা, মানে স্বাভাবিক কোনো দরজা নক করা এরকম না, অনেক ধাম ধাম করে শব্দ করে নক করতেছিল। তো উনি অনেকটা ঘাবড়ে গেছে যে এভাবে কে নক করে। তখন জিজ্ঞেস করতেছিল কে। তখন বাইরে থেকে বলতেছিল বাইরে থেকে সাউন্ড আসতেছিল যে এই আমি, দরজা খোল। আরে চিনতে পারতেছিস না? তো গলাটা স্বাভাবিকভাবে মানুষের মতোই শোনা যাচ্ছিল, কিন্তু তার ভয়েসটা এমন ছিল যেটা মানে অস্বাভাবিক ছিল, মানে কোনো মানুষের মতো ছিল না, কেমন জন্তু জানোয়ারের মতো একটা আওয়াজ হইতেছিল, মানে শব্দ করে বলতেছিল এই আমি, দরজা খোল, চিনতে পারছিস না আমাকে? তো আমার আব্বু যেহেতু অনেক সাহসী ছিল, সে ভেঙে পড়ে নাই। তারপরে তার ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল যে এভাবে কে বলতেছে। মানে কোনো গ্রামের বাড়িতে কেউ মানে ভয় শুনলে বা বুঝতে পারে যে কে ডাক দিতেছে। তো ওরকম কারো পরিচিত ভয়েসই মনে হইতেছিল না তার কাছে। তো এখন বারবার বলতেছে দরজা খোল, কিরে আমি, চিনতে পারছ না? তো এই সময়টা মানে সে অনেক ভয় পাইতেছিল। তো দরজা খুলবে কি খুলবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আর বাইরে প্রচণ্ড বাতাস হইতেছিল, হঠাৎ করেই বাতাস শুরু হয়েছে, ঝড় বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে যে ঘরের মধ্যে হেরিকেনের আলো ছিল ওইটা নিভে যায়। তো এখন পুরো ঘরের মধ্যে সে অন্ধকার, কিন্তু ওদিক দিয়ে দরজার মধ্যে প্রচণ্ড শব্দ হইতেছে, মানে দরজা ভেঙে যাবে এরকম একটা অবস্থা। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরে ম্যাচ খুঁজতে থাকে হ্যারিকেন জ্বালানোর জন্য। হ্যারিকেন অনেক খোঁজাখুঁজি করার পরে ম্যাচ পায়। তো অনেকটা সময় চলে যায়, তারপরে হ্যারিকেনটা জ্বালায়। ওই সময় কারেন্ট ছিল না, তো অনেকটা আগের ঘটনা। এরপরে অনেকবার, তো 8-10 বার ওরকম একটু দরজা খুলতে বলে, কিন্তু আমার আব্বু দরজা খোলার আর সাহস পায় না। এরপরে যখন শব্দ বন্ধ হয়ে যায় তখন সে আস্তে আস্তে করে জানলার একটা দরজা খুলে বাইরের দিকে দেখার চেষ্টা করে যে কী হইতেছে, কে এইভাবে ডাকতেছে। তো উনি যখন জানালা খুলে বাইরের দিকে তাকায় তখন
সে অনেক ভয় পেয়ে যায়। সে দেখতে পায় যে যেখানে ওই মানে পুকুরে খালের পাড়ে যেই লাশ পাওয়া গেছিলো সেই লাশের জায়গাটা সাদা একটা চাদরে ঘেরা, পুরো শরীর মোড়ানো, বসে ওই জায়গাটা ঠিক বসে আছে, বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদতেছে। মানে সে যে কাঁদতেছে এটা সাউন্ড আসতেছে। তো এইটা দেখার পরে আমার আব্বু খুবই ভয় পেয়ে যায়। সে দরজা জানালা বন্ধ করে তাড়াতাড়ি একটা ঘরের মধ্যে চুপ করে বসে থাকে। এরপরে দিন সবাই মানে সবাইকে অনেক হুজুরকে বলে, তো হুজুর বলে যে হয়তো বা ওইটা অপমিত্র ছিল, ওই আত্মাটা এখন ওই জায়গায় আছে, এই জন্য হয়তো বা। আর তুমি যে দরজা খোলো নাই সেটা অনেক ভালো কাজ করছো, দরজা করলে তোমার হয়তো অনেক বড় বিপদ হইতে পারতো। তারপর হুজুরে দোয়া টোয়া করে দেয়। আর হয়েছে যে বাড়িতে একা থাকে নাই আর, তো তার বন্ধু বান্ধব নিয়ে ছিল যতদিন না দাদা দাদি ঢাকা থেকে না আসছে। তো এই হচ্ছে আমার একটা ঘটনা। কাহিনীটি শুরু হয়েছিল 1911 সালে ইটালির রোম শহরে। ঊনবিংশ শতাব্দীর দিকে ইটালির রেলওয়ে কোম্পানির ব্যাপক প্রসার ঘটে। 1911 সালে ইতালির রেলওয়ে কোম্পানি ভেনেটি নতুন ধরনের এক ট্রেন তৈরি করে, শুধুমাত্র লোকাল যাত্রী পরিবহনের জন্য। 14 জুন দুপুরে প্রায় 100 জন যাত্রী ও 6 জন ক্রু নিয়ে ভেনেটির তৈরি নতুন ট্রেনটি যাত্রা শুরু করে। গন্তব্যটাও খুব একটা বেশি দূর না, কাছেরই একটি রেল স্টেশনে। ট্রেনের যাত্রীরা যাত্রাপথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিল এবং সবাই গল্পগুজবের আওতায় ছিল। গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনটিকে লম্বার্ডি পর্বতের বুক চিরে তৈরি করা 1 কিলোমিটার টানেলের মধ্যে দিয়ে যেতে হতো। ট্রেনটির গতিও ছিল খুবই সামান্য। ট্রেনটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লম্বার্ডি পর্বতের টানেলের কাছাকাছি চলে আসে। ট্রেনটি যথাযথ গতিতেই টানেলের মুখ দিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু আশ্চর্যের বিষয়, অন্য মুখে ট্রেনটি আর বের হয় না। প্রথমে স্থানীয়রা মনে করে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে টানেলের ভেতরেই থেমে গেছে ট্রেনটি। তখন তারা পুলিশের সহায়তায় টানেলের ভেতরে প্রবেশ করেন। তারা যত টানেলের ভেতরে প্রবেশ করে ততই তাদের মনে জিজ্ঞাসা এবং ভয় বাড়তে থাকে। এগিয়ে যেতে যেতে তারা টানেলের অন্য মুখ দিয়ে বাইরে চলে আসে, কিন্তু ট্রেনটি কোনো অস্তিত্বই আর পাওয়া যায় না। এই ঘটনায় স্থানীয়রা অবাক হয়ে যায়, এত বড় একটি ট্রেন টানেলের মধ্যে থেকে কোথায় গায়েব হয়ে গেল। কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছু সময় পর রোমান রেলওয়ে অফিস খুব আহত অবস্থায় 2 জন মানুষ আসে। তারা জানায় টানেলে ঢোকার আগেই ট্রেন থেকে তারা লাফ দিয়েছিল, কেননা তাদের অন্যরকম অনুভূতি হচ্ছিল। তাদের শরীর ঘামতে শুরু করছিল, হার্টবিট খুব বেড়ে গিয়েছিল। সহ্য করতে না পেরে ট্রেন থেকে লাফ দেয় তারা। তবে লাফ দেওয়ার আগে টানেলের মুখে সাদা ধোঁয়ার মতো কিছু একটা দেখেন তারা। এই 2 যাত্রীর কথাগুলো রহস্যময়, এই ঘটনাকে যেন আরও রহস্যজনক করে তোলে। দেশের সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই হতভম্ব হয়ে যায়। কিভাবে এত বড় একটি ট্রেন টানেলের ভেতর থেকে 106 জন যাত্রী নিয়ে এভাবে উধাও হয়ে যেতে পারে। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য টানেলটির 2 মুখ দ্রুত বন্ধ করে দেওয়া হয়। এরপর কালক্রমে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়, মানুষও ধীরে ধীরে ভুলে যায়। কিন্তু 1926 সালে হারিয়ে যাওয়াদের মধ্যে একজন যাত্রীর আত্মীয় পুরনো নথিপত্রে ঘেঁটে এমন একটি ঘটনা উল্লেখ করেন যে যা শুনে সবাই চমকে যায়। এই রিপোর্টে বলা হয় 1845 সালে মেক্সিকোতে পাগলাখানায় একই সঙ্গে একই দিনে 104 জন রোগী ভর্তি হয়। এই 104 জন কারা এবং কোন জায়গা থেকে এসেছে তা কেউ জানত না। আরও অবাক করার বিষয় ছিল, কিছুদিন পর জানা যায় 104 জন মানুষই ইতালিয়ান। তারা বলেছিলেন তারা রোম থেকে এসেছে। এই মানুষগুলোর দেওয়া তথ্য এবং 1911 সালে 2 জন লাফ দেওয়া যাত্রীর তথ্য যেন একদমই মিলে যায়। কিন্তু অবাক করার বিষয়, 1911 সালে হারিয়ে যাওয়া যাত্রীরা 1845 সালে একটি পাগলা গাড়িতে কিভাবে ভর্তি হতে পারে। আরেকটি বিষয়, সব যাত্রী বলছিল তারা রোম থেকে এসেছে ট্রেনে করে, কিন্তু রোম থেকে মেক্সিকোর দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। এই দুটি স্থানের মধ্যে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর ও বেশ কয়েকটি সাগর। কিভাবে একটি ট্রেন পানির মধ্যে দিয়ে রেলওয়ে ট্র্যাকে ছাড়াই এত রাস্তা যেতে পারে? যাত্রীদের কথা যাচাই করার জন্য রোম থেকে মেক্সিকো আসা জাহাজগুলোর প্যাসেঞ্জার লিস্ট চেক করা হয়,
কিন্তু সেখানে কোনো যাত্রীর নাম নথিপত্রে ছিল না। তাহলে ওই পাগলা গারদে একই ভাষায় কথা বলা, একই দিনে ভর্তি হওয়া, একই দেশের 104 জন মানুষ এলো কিভাবে? এই ইতালীয় মানুষগুলোর মধ্যে একজনের কাছে একটি টোবাকো বক্স পাওয়া যায়, যার উপর কোম্পানির নামের সঙ্গে 1907 সাল লেখা ছিল। এই সব বিষয়গুলো পুরো বিশ্বকে গোলক ধাঁধায় ফেলে দেয়। পরবর্তীকালে আরও একটি রহস্য যোগ হয় এই রহস্যগুলোর সাথে। পিওটর নামক এক স্টেশনের সিগন্যালম্যান অদৃশ্য হওয়া ট্রেনটিকে দেখেছে বলে দাবি করে। তিনি জানিয়েছিলেন যে এক রাতে তিনি ডিউটিরত ছিলেন এবং হঠাৎ একটি ট্রেন দেখেন যা তার সময়সূচিতে ছিল না। ট্রেনটি ট্র্যাক ছাড়াই গ্যাসফোর্ড মাউন্টেনের দিকে যাচ্ছিল। এছাড়াও আরও কিছু প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে যে তারা যে ট্রেনটি দেখেছে তা হঠাৎ তাদের সামনে এসেছিল, আবার গায়েবও হয়ে গিয়েছিল। ট্রেনটিতে 3টি কম্পার্টমেন্ট ছিল, যা একটি লম্বা লোহার দণ্ড দিয়ে একে অপরের সঙ্গে লাগানো ছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আলাদা আলাদা জায়গায় দেখতে পাওয়া ট্রেনটি একই ছিল। এটা একটা ভূতের ঘটনা, নাকি ট্রেনটি টাইম লুপে আটকে গিয়ে টাইম ট্রাভেল করছে? আসলে কি ট্রেনটি এখনো ভ্রমণ করে চলেছে? আমরা আজও জানি না টাইম ট্রাভেল বাস্তবে সম্ভব কিনা। যদি টাইম ট্রাভেল সম্ভব না হয়, তাহলে এত বড় একটি ট্রেনটি কিভাবে টানেলের ভেতর থেকে ভ্যানিশ হয়ে গেল? আর যদি টাইম ট্রাভেল হয়, তাহলে টানেলের মধ্যেই কেন? পাগলাগারদে একই দিনে ভর্তি হওয়া একই দেশের 104 জন মানুষ কিভাবে এলো? এটা এমন এক রহস্যময় সত্য ঘটনা যার কোনো উত্তর আজ পর্যন্ত কারো কাছে নেই। ইনভেস্টিগেশন মাইন্ড নিয়ে একটু চিন্তা করে বলুন তো, আসলে কি হতে পারে? অদৃশ্য হয়ে যাওয়া এই ট্রেনটির আসল কাহিনী কি? এখন একটি ভূতের গল্প পড়ে শোনাবো। মেয়ে লাশের গল্প। কয়েক মাস আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকালে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্দরকিল্লা এদিকেই জেমস সেন হলে আমার এক পুরনো বন্ধু থাকে। ভাবতেছি ওর সাথে দেখা করেই যাই। ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবাহ প্রবল, অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়েই আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না যাওয়ায় চলে গেলাম ডিসি হলে। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোনে। এসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরি হয়ে গেল। কি আজব পরিবেশ। শীত পড়তেছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা চা করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকে আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই। বুট বাদাম কিনে সাথে আরো বেশি আড্ডা দিলাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আবার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি সব। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলে মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই, কিন্তু রাত তো হয়েই এলো। শীত পড়েছে, একলা একলা বসে থাকা মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটি। চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আবছা আবছা আলোতে কিছুটা দেখছি। আচ্ছা যাক, নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বকবক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে, আবার কেউ কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে। জায়গাটা আর নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দরকিল্লায় আসলাম। আমার বাসা কাপ্তাই রাস্তার মাথা পড়ে, কাজীরহাট ভেতরের গলিতে। 1 নং কালুরঘাট বাস ধরতে হবে।
কিন্তু এত দূরে বাস পাওয়া বেশ মুশকিল। আন্দরকিল্লা জায়গাও দেখি থমথমে। মনে একটা সংশয় হলো, অন্যদিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনো বাস যাচ্ছে না, যাও যাচ্ছে বহদ্দার হাট পর্যন্ত। ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর, তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ দেখি একটা নতুন বাস কালুরঘাট কালুরঘাট বলে চিৎকার করছে। আবারও মনে সংশয় হলো, এত বড় বাস এত রাতে এত সহজে যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হিলে। কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে। তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নেরা আমার কাছে আসছে আর যাচ্ছে। আজব চিন্তার আমার পাশে এসে বসে আছে, কিন্তু না ভেবে উপায় কি? চিন্তার তো বিষয়। যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানালার দিকে তাকিয়েই রইলাম। বাস ড্রাইভার পেছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। বাহ, বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। বয়স আর কত হবে? আনুমানিক 20 থেকে 21 হবে হয়তো। ওর দিকে না চেয়েও পারছি না। বেশ অপরূপ দেখতে, কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে এনে সন্দেহ করবে। কেমন জানি দেখতে মেয়েটি। একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃত চেহারা। ঠিক তাকাতে যেন ভয় হয়। খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল জল করছে। হাতগুলো দেখেই তো বা কি রকম, পুরো অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে। আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা। গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। এভাবে করতে করতে সব যাত্রী কোন সময় নেমে গিয়েছে কমে গেছে টেরই পাইনি। এত বড় বাসের মধ্যে আমরা মাত্র 4 জন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর। এইদিকে আমি আর সেই মেয়েটি। বাইরে তাকিয়ে দেখতেই দেখি কাপ্তাই রাস্তার মাথা চলে এসেছে। বাস আর কালুরঘাট যাবে না, কারণ কালুরঘাট যাওয়ার মতো যাত্রী নেই। বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম। প্যান্টের পকেটে থেকে মোবাইল বের করতেই ঘড়িতে দেখি রাত 11:58। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোনো সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে। আমার আগে আছে ভাবতেই পারছি না। এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে? আমি তো মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পেছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনের সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা গেল না, অথচ শুনতেই পেলাম না। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি হাঁটা চলা অন্যরকম, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না। আমি মেয়েটি থেকে 20 হাত দূরে। ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই। নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে। আমি ভূত পেতনি এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে কি এসব ঘটে যাচ্ছে নিজেই তা বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে। শীতের মধ্যেও আমার শরীর ঘাম ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমার আর এক হাতে বইয়ে বোঝা। হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি নেই, উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে না পেরে চোখ মুখে অন্ধকার দেখছি। রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আলোকিত রাস্তার স্ট্রিট লাইট ও আমাকে আলোকিত করতে পারছে না। সবকিছু যেন স্থির হয়ে আসছে। মনের দম ফুরিয়ে যাবার উপক্রম। আকাশের দিকে তাকাতেই দেখি আকাশের একটা তারাও নেই, সব শূন্য। আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম। বাসায় পৌঁছতে শুকনো জায়গায় একটা পিচ্ছিল আছাড়ও খেলাম, তবে ভাগ্য ভালো পড়ে যায়নি। বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজাসুজি ঠান্ডা পানি খেতে লাগলাম। ভাবতে লাগলাম আজকে কি হলো যা আমার জীবনে ঘটেনি। কিন্তু মনে আমার এখনো প্রশ্ন,
মেয়েটি গেল কোথায়? আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই। তো আমাদের সাথে থাকবেন, অবশ্যই সুন্দর সুন্দর ঘটনা আপনাদের সামনে আমি হাজির করব। তো সামনে নেক্সটে খুব সুন্দর এই ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।